পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন ডক্টর বিধানচন্দ্র রায়ের কল্যাণী শহর এবং দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে তোলার পিছনের ঘটনাটি ছিল এক চরম রাজনৈতিক এবং অর্থনৈতিক থ্রিলারের মতো। মানুষের স্বার্থে তিনি যেভাবে নেহেরু সরকার এবং তৎকালীন বিশ্ব ব্যাংকের চোখে ধুলো দিয়েছিলেন তা এক অবিশ্বাস্য বুদ্ধিদীপ্ত কৌশল। 1947 সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তু হিন্দু বাঙালি কলকাতা চলে আসে। শিয়ালদহ স্টেশন, ট্রাম রাস্তা এবং কলকাতার ফুটপাতে তিল ধারণের জায়গা ছিল না। কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গকে কোনো বাড়তি ফান্ড দিতে রাজি হচ্ছিল না। তৎকালীন পণ্ডিতরা দাবি করেছিলেন কলকাতার শহর এই বিপুল জনসংখ্যার চাপে ভেঙে পড়বে এবং মোড়ক ও মহামারী দেখা দেবে। বিধানবাবু বুঝলেন শুধু রিলিফ ক্যাম্প করে মানুষের বাঁচানো যাবে না, কলকাতার বাইরে নতুন উপগ্রহ শহর এবং শিল্পাঞ্চল গড়তে হবে যেখানে এই যুবকরা চাকরি পাবে। বিধানবাবু কলকাতার উপর চাপ কমাতে নদিয়া জেলায় একটি আধুনিক শহর গড়ার পরিকল্পনা গ্রহণ করলেন, যার নাম দেন কল্যাণী। কিন্তু এই বিশাল প্রজেক্টের জন্য প্রয়োজন ছিল বিপুল টাকা, যা রাজ্য সরকারের তহবিলে ছিল না। বিধানবাবু তখন বিশ্ব ব্যাংকের কাছে লোনের জন্য আবেদন করলেন। তারা সাফ জানিয়ে দিলেন, উদ্বাস্তু পুনর্বাসনের মতো অনুৎপাদক কাজের জন্য আমরা কোনো টাকা লোন দেব না। বিধানবাবু জানতেন সরকারি বললে লোন মিলবে না। তিনি বিশ্বব্যাংকের প্রতিনিধিদের কলকাতায় ডেকে পাঠালেন এবং তাদের বিলাসবহুল গ্রেট ইস্টার্ন হোটেলে রাখলেন। প্রতিনিধি দল যেদিন কল্যাণী পরিদর্শনে যাবেন, বিধানবাবু গোপনে পুলিশ এবং ট্রাফিক বিভাগকে নির্দেশ দিলেন কলকাতার শ্যামবাজার ও ব্যারাকপুর ট্রাঙ্ক রোড এক বিশাল কৃত্রিম ট্রাফিক জ্যাম তৈরি করতে হবে। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা 3 ঘন্টা গরমে সেই জ্যামে আটকে রইলেন। বিধানবাবু তাদের বললেন, দেখুন, কলকাতার ট্রাফিক এবং জনসংখ্যা এতটাই রুদ্ধশ্বাস যে এখানে ব্যবসা বাণিজ্য স্তব্ধ হয়ে যাবে। আমরা যদি কল্যাণী শহর না গড়ি তবে আন্তর্জাতিক কোম্পানিগুলো কলকাতায় আর ব্যবসা করতে পারবে না। বিশ্ব ব্যাংকের কর্তারা ভয় পেয়ে ভাবলেন এটি সত্যি একটি বাণিজ্যিক সংকট। তারা উদ্বাস্তু পুনর্বাসনের কথা ভুলে কলকাতায় অর্থনৈতিক লাইফলাইন বাঁচাতে এক লহমায় কোটি কোটি টাকার লোন পাশ করে দেন। কল্যাণী শহর আত্মপ্রকাশ করে। একইভাবে বাঁকুড়া ও বর্ধমানের খরাপ্রবণ অঞ্চলের মানুষদের চাকরি দিতে হবে। বিধানবাবু দুর্গাপুরে একটি বিশাল ইস্পাত কারখানা গড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং কেন্দ্রীয় মন্ত্রীরা এই প্রজেক্টটি পশ্চিমবঙ্গের বদলে অন্য একটি রাজ্যে নিয়ে যেতে চেয়েছিলেন। দিল্লির আমলারা ফাইল আটকে দিয়ে যুক্তি দেখালেন যে দুর্গাপুরের মাটি এবং জল একটি বিশাল স্টিল প্ল্যান্টের ভার সহ্য করতে পারবে না। বিধানবাবু দিল্লি গিয়ে নেহেরুর সাথে সরাসরি দেখা করলেন না, তিনি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে এসে নিজের খরচে দুর্গাপুরের মাটি বৈজ্ঞানিক রিপোর্ট তৈরি করালেন। একদিন মাঝরাতে বিধানবাবু নিজেই দিল্লির সাউথ ব্লকে নেহেরুর ঘরে গিয়ে হাজির হন। নেহেরু তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বিধানবাবু ফাইলটিকে নেহেরুর সামনে দিয়ে গম্ভীর গলায় বললেন, আপনার আমলারা ফিজিক্স বোঝে না, কেমিস্ট্রি বোঝে না, এ নাও আন্তর্জাতিক বিজ্ঞানীদের রিপোর্ট। দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট হবেই। তুমি যদি এখনই সই না করো তবে কাল সকালের ফ্লাইটে আমি ব্রিটিশ এবং জার্মান ইনভেস্টরদের নিয়ে চুক্তি সই করব। তখন রাজ্য সরকারের এই স্বাধীন ব্যবসার কেন্দ্র কোনো বাধা দিতে কেউ পারবে না। বিধানবাবুর এই মারকুটের রূপ এবং আইনি চতুরতা দেখে নেহেরু আর কোনো কথা বাড়ালেন না, তিনি রাতেই ফাইলে সই করে দিলেন। জন্ম নেয় আজকের পূর্ব ভারতের ইস্পাত নগরী দুর্গাপুর। ডক্টর বিধানচন্দ্র রায় প্রমাণ করেছিলেন যে মানুষের স্বার্থে কিভাবে নিজের রাজনৈতিক অবস্থান এবং চতুর উপস্থিত বুদ্ধিকে বাজি রেখে দিল্লির দরবার থেকে বাংলার মানুষদের হক ছিনিয়ে আনা যায়। এই কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। বিধানবাবুর এই রুদ্ধশ্বাস রাজনৈতিক এবং অর্থনৈতিক কৌশলের গল্পটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনি কি তার